দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আমি কাবেরী মৈত্র। আপনারা দেখছেন শাহজালাল ফুডস ল অ্যান্ড ইমিগ্রেশন। আজকে আমরা কথা বলবো যুক্তরাষ্ট্রের অভিবাসন বিষয়ক নানা ইস্যুতে। সম্ভাবনা এবং চ্যালেঞ্জও সেখানে যুক্ত থাকবে। আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ অ্যাটর্নি মীর মোহাম্মদ মিজানুর রহমান। স্যার, কেমন আছেন আপনি? আচ্ছা, আমি ভালো আছি। আপনিও আশা করি ভালো আছেন। আপনার প্রতি শুভেচ্ছা রইল। আপনি জানেন যে ট্রাম্প প্রশাসন এই চলতি বছরের জানুয়ারি থেকে নতুন একটি নিয়ম জারি করেছে। সেটি হচ্ছে বাংলাদেশ থেকে যদি কেউ ভিজিট ভিসায় আসতে চান, তাদেরকে আসলে কিছু জামানত রেখে তারপর ভিসা অ্যাপ্রুভের পরে কিছু জামানত রেখে তারপরে এদেশে আসতে হবে নির্দিষ্ট সময়ের জন্য। তো বাংলাদেশ ব্যাংক যেটি করেছে সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে তাদের বৈদেশিক বাণিজ্য শাখার মাধ্যমে এখন যিনি ভিসা যারা অ্যাপ্রুভ হয়েছে তারা ওই সব ব্যাংকগুলোতে একটি বিদেশি কার্ড বা আন্তর্জাতিক কার্ড ইস্যু করে সেই টাকা এই দেশে আনতে পারবেন। এবং এটা থেকে ভিসা আমরা মাঝে দেখছিলাম ভিজিট ভিসা কিন্তু ওইভাবে হচ্ছিল না। তো সেটি কি আসলে প্রক্রিয়াটা কি ত্বরান্বিত হবে কিনা, ভিজিট ভিসা পাওয়ার এটি সুখবর কিনা? যে অবশ্যই এটা যেভাবে করে দিবে বাংলাদেশ গভর্নমেন্ট, তার মানে ফ্যাসিলিটেট করতেছে জিনিসটাকে। তো আলহামদুলিল্লাহ, ভালো কথা। মানে মোট কথা হচ্ছে এটা দিতে হবে। তো দিতে সময় ওই জিনিসটা তারা যত টাকাটা এখানে আনতে পারে বা এইভাবে দিতে পারে, ওটার জন্য গভর্নমেন্ট একটা ব্যবস্থা করতেছে। তো এখানে আমি ইস্যুটা কি আমি ঠিক বুঝলাম না। মানে আপনি বরং আপনার একটা উপকার করলেন, কারণ চ্যানেল আয়ের এটা জনগুরুত্বপূর্ণ একটা মানে অনুষ্ঠান। এটার মাধ্যমে আপনি ইনফরমেশনটা দিলেন যে এইভাবে করতে হয় এবং ওনারা যাতে যারাই আসবে এইভাবে ব্যবস্থা নেয়। অভিবাসন নিয়ে আরেকটু ছোট্ট করে জানতে চাই যে আমরা সাম্প্রতিক সময়ে দেখছিলাম যে বাংলাদেশের প্রায় 54% বাংলাদেশি এখানে সরকারি সুযোগ সুবিধা নেয়, যেটি আসলে অভিবাসনের ক্ষেত্রে একটি প্রভাব পড়বে। এবং রিসেন্ট দেখছিলাম যে ওটিসি বা অন্যান্য যেসব খাদ্য সহায়তা এখানকার মানুষজন যারা নিচ্ছেন তাদেরও আসলে যে গাড়ির যে সংক্রান্ত গাড়ি কিনছেন কিনা, বিলাসবহুল কোনো খাতে ব্যবহার করছে না, সেটি যাচাই হবে। তো এটি নিয়ে কি আপনাদের ভিতরে কোনো রকম বার্তা এর মধ্যে ইমিগ্রেশনের থেকে পৌঁছেছে কিনা? ব্যাপারটা হচ্ছে যে এই জাতীয় যে এই ব্যাপারগুলো আপনি বললেন, এই কারণে যেটা হয়েছে, মানে এটা সেই কারণ আর কি। দেখবেন আপনি শুনেছেন যে 75টা দেশের মানুষদের যে ফ্যামিলি বেসড যে ইমিগ্রেশন ইন্টারভিউ পর্যন্ত হচ্ছে, কিন্তু তারপরে অ্যাকচুয়ালি ইমিগ্রেন্ট ভিসাটা দিচ্ছে না, পজ করে রেখেছে। ভদ্র ভাষায় এটা বলতেছে, হোল্ড করে রেখেছে, মানে সোজা কথা হচ্ছে না এখন। তো এটা মানে কোন আমলে হয়েছে সেটা ইস্যু না। এটা যখন এরকমের একটা পিরিয়ডিক রিসার্চের ভিত্তিতে যখন এরকম, যেমন আপনিই বললেন, ওনারা বলছেন না, আপনিই বললেন যে জেনে বললেন বেসড অন ইউর রিসার্চ 54% এরকম করে। তো এটা একটা অ্যালার্মিং ব্যাপার। কারণ আপনারা যারাই ফ্যামিলি ভিসা এখানে আসতে চায় তাদেরকে একটা অ্যাফিডেভিট অফ সাপোর্ট দিতে হয়। যিনি পিটিশনার তার যদি ইনকাম না থাকে একটা জয়েন্ট স্পন্সরশিপ দিতে হয়, দিয়ে এটা একটা এনফোর্সেবল ডকুমেন্ট। এবং এটাকে বলতেছে তারা যে উনি এখানে এসে সরকারের উপরে, রাষ্ট্রের উপরে বার্ডেন হবেন না। হ্যাঁ, কিন্তু হচ্ছে। আবার এইটা যদিও এই পিটিশনারদেরকে ধরা যায় এখন, এটা এনফোর্সেবল ডকুমেন্ট, কিন্তু এইটার জন্য যে খরচ হবে কোর্ট কাচারি করতে ইত্যাদি, তারে ধরো, তারে জেলে দাও, তাকে ধরো ইত্যাদি করতে, বা এটা আলটিমেটলি এনফোর্স করতে হয়তো যেই পয়সাটা দরকার এতটা গভর্নমেন্ট খরচ করতে চাচ্ছে না। এই জন্য সুদা হিসাব আছে যে এই যে আপনি এগুলো করলেন, এর জন্য আপনার পাশে বাড়ির লোক এখন আসতে পারতেছে না। তো এইটা আপনি যেটা শুনেছেন ঠিকই শুনেছেন। এবং এটার কারণেই, বিকজ এই যে এইটার ইস্যুটা কি, এফিডেভিট অফ সাপোর্টটা, যেটা আমি বললাম যে আপনি এখানে এসে সরকারের উপরে, রাষ্ট্রের উপরে বার্ডেন হবেন কিনা। যেহেতু দেখা গেছে এই 75টা দেশের লোকজন এসে বার্ডেন হচ্ছে এবং এটাকে কিছু থামানো যাচ্ছে না। হ্যাঁ, এবং মানে যার ফলে তারা এটা করতে বাধ্য হচ্ছে। এইসব সুযোগ সুবিধা তো দেয়াই হয়েছিল ইমিগ্রেন্টদের, পিছিয়ে পড়া যারা আছেন এখানে, যারা নিম্ন আয়ের, তারা যেন একটু খেয়ে পড়ে ভালো থাকতে পারে সেই জন্য। তো দিয়ে আবার কেন তাহলে আবার এটা সত্য না। এটা হচ্ছে, হ্যাঁ, এটা আমেরিকান মানুষদের জন্য, এবং মানুষ বলতে সবাই যারা আছে। কিন্তু কথা হচ্ছে আপনি ইমিগ্রেন্ট, ওই যে জিনিসটা বললাম, সেই জন্যই ইমিগ্রেশনে ওই জিনিসটা করা হয় যে আপনার আসলে আপনি এখানে আপনি কিন্তু সিটিজেন না, আপনি এখনও বাংলাদেশের সিটিজেন, এখানে পার্মানেন্টলি থাকতে দিয়েছে। এবং আপনি বলেই আসছেন যে আপনার ইভেন স্পন্সর আছে, আপনার না থাকলে জয়েন্ট স্পন্সর আছে, আপনি এখানে এসে এগুলা
বার্ডেন হবেন না, কিন্তু আপনি হচ্ছেন। তো ফলে আপনি যে কথাটা বললেন যেগুলো করাই হয়েছে নিম্ন আয়েদের জন্য, সেইটার সাথে এটা সাংঘর্ষিক, এটা এটা এরকমের না ব্যাপারটা। আমার শুধু কথা হচ্ছে যারা আমরা এগুলা মানে নিচ্ছি, হ্যাঁ, এগুলা এত র্যান্ডমলি র্যাম্পেন্টলি জিনিসটা ঘটতেছে, তখন ফিল করার একটা রিজন আছে। কারণ ধরেন একজন মানুষ হুইল চেয়ারে আছে, মৃত্যুপথযাত্রী, এগুলো একটা জিনিস। আরেকটা হচ্ছে বুঝতেই পারতেছেন এরকমের অপোজিট সিচুয়েশনও আছে, হ্যাঁ। তো ফলে এই যে একটা জিনিস ঘটতেছে এবং এখানে কিছু অর্গানাইজ ফ্রডুলেন্ট ক্রাইম মানে মানে কি বলবো গ্রুপ গড়ে উঠেছে। তো এইগুলা যদি হয় তখন ওই যে জিনিসটা হলো যে আপনার কারণে আমার কারণে আরেকজনের ক্ষতিটা হয়ে গেল, তারা আসতে পারতেছে না, তারা হয়তো এগুলো করতো না, এবং এগুলা দিন দিন শুধু বাড়তেছে। একটা সময় কিন্তু মানুষ এগুলো নিত না, তখনও তো মানুষ আসতো। এখন মানে নেয় না মানে কি, মানে মানে মোট কথা হচ্ছে যে এই যে আপনি ওখানে মানে বলে আসলেন, এক ধরনের বন্ড দিয়ে আসলেন, বন্ড মানে কি আপনার প্রতিজ্ঞা করে আসলেন যে আপনি আপনি নিজে নিজে চলতে পারবেন বা আপনার স্পন্সর আছে, সেখানে এসে যখন ওইটা করলেন, তখন যখন অর্থনীতি খারাপ থাকে তখন এগুলো করতেই হবে, সেগুলো করছে। আমি এন্টি ইমিগ্রেন্ট কেউ না, আমি নিজে একজন প্রাইভেট প্র্যাকটিশনার। আমি যত বেশি লোকজন আসবে আমরা ভালোভাবেই দেখব, যদি আমি শুধু ইমিগ্রেশনের টপিকের উপরে কাজ করি না গেল। কিন্তু কথাটা হচ্ছে যে এগুলা করে একটা আছে ইমিগ্রেন্ট হয়ে আসবেন, অ্যাসাইলি আসবেন, দেশে অত্যাচারিত হচ্ছে, এখানে এসে প্রোটেকশন নেবেন, কিন্তু এসে যেই দেশটা আপনাকে এরকম একটা সুযোগ দিল, যেমন বাংলাদেশও দিতে পারে আর অন্য দেশও দিতে পারে, কিন্তু আপনাকে যেটা দিল সেখানে আপনি দরকার পড়লে তো অবশ্যই করবেন। আপনি মারা যাচ্ছেন, আপনি যে কোনো কিন্তু আপনি যদি প্রতারণার ভিত্তিতে এগুলো করেন, তখন আপনার যে ওই যে প্রতিজ্ঞাটা দেখা গেল যেটার ভিত্তিতে আপনি বলেছিলেন যে আপনি গ্রিন কার্ডটা চান, সেখানে দেখা গেল আপনি নিজের প্রতি বিশ্বস্ত থাকলেন না। এই যে ব্যাপারটা, এটা কিন্তু ভালো না, এটা আমাদের স্বীকার করতে হবে। ওরা কি করছে তার থেকে বড় কথা, আয়নায় আমি নিজের চোখে নিজের মুখ দেখি না কেন, আমি কি করছি, হ্যাঁ। তো এই যে ব্যাপারটা, এটা কাইন্ডলি যদি, হ্যাঁ, দেয়ার ক্যান বি 37 রিজনস ফর ইউ, লাইক আপনার যুক্তি থাকতে পারে, কিন্তু কথা হচ্ছে আফটার অল এই জিনিসগুলা হওয়ার ফলে যখন এটা একটা এরকমের র্যান্ডম একটা সিচুয়েশন হয়ে গেলো, তখন এটা করা হয়েছে, হ্যাঁ। তো এটা করলে তখন এরকম আরও অনেক কিছু আসতে পারে, যেমন জয়েন্ট স্পন্সরের ব্যাপারটা একটা, মানে যদি এমন এটা উঠেও একটা সময় তো সে উঠে যাবে, পজ আছে, পজ উঠে যাবে, তখন এমন হতে পারে শুধুমাত্র যিনি পিটিশনার ওনার যদি ইনকাম থাকে, যিনি ক্লোজ আত্মীয় যেমন স্পাউস কি বাবা কি মা, কথা বলছেন, সে তাইলে উনি এটা করতে পারবে, হ্যাঁ। মানে কোনো জয়েন্ট স্পন্সর অ্যালাউ করা যাবে না। আপনি এমপ্লয়মেন্ট বেস ভিসা দিয়ে আসছেন, আপনি বলছেনই যে আপনার যোগ্যতা আছে, আপনার পড়াশোনার ভিতরে আপনার চাকরি পেয়েছেন, কি ন্যাশনাল ইন্টারেস্ট হয়ে আছে, মানে আপনার নিজস্ব যোগ্যতা আছে কাজ করে খাওয়ার, কিন্তু তারপরে দেখা গেলো আপনি ওগুলা করতেছেন কাজ টাজ বাদ দিয়ে। তো বুঝতেই পারছেন জায়গা আছে, সেটা হচ্ছে যে এই যে আপনি এমপ্লয়মেন্ট বেসের যে মাইগ্রেশনের কথা আমরা বলছিলাম বা আপনি নিজেই বলছিলেন, তো এটা কি জরুরি যে আমি যে কাজের কথা বলে এদেশে আসছি সেই কাজেই আমাকে সিটিজেনশিপ হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে, সেই কাজেই নিয়োজিত থাকতে হবে? ব্যাপারটা হচ্ছে এটার একটা পরিপ্রেক্ষিতের ব্যাপার আছে। একবারে কি এটা না, দ্য আনসার ইজ নো, মানে এটা আপনার পুরোটা থাকতে হবে এমন কোনো কথা নাই। কিন্তু এটার যদি ইন্টেন্টটা দেখা যায়, এটার যদি যেই ব্যাপারটা আপনি বলে আসছেন এত বছর ধরে করছেন, এগুলো করছেন, সেখানে যদি তারা এই ধরনের কোনো ফ্যাক্ট বেসড এই ধরনের কোনো পরিস্থিতি বের করতে পারে যে আপনি এগুলো করছেন না, আপনি এখানে প্রতারণা করছেন, তো প্রতারণার তো শাস্তি আছে। আর যেমন সেই আপনি সিটিজেনশিপ পর্যন্ত বললেন, সিটিজেনশিপ সেখানে একটা বড় অংশ হচ্ছে ইউ হ্যাভ টু বি এ পার্সন অফ গুড মোরাল ক্যারেক্টার। যে কোনো ইমিগ্রেশন বেনিফিট পেতে গেলে ওখানে যদি দেখা যায় যে আপনি এই যে কথাটা বললেন যে কি এমপ্লয়মেন্ট বেস ইমিগ্রেশন দিয়ে ওখানে আপনাকে কোনো স্পন্সর করলো, যেই মাত্র আপনি আসলেন আপনি আর ওইখানে কাজই করেন নাই, হ্যাঁ, তো এইখান থেকে তো একটা ইনফারেন্স ড্র করা যায়, মানে একই সেক্টরে অন্য প্রতিষ্ঠানেও হয়তো আমি কাজ করতে পারি, এমনও তো হতে পারে। এটা ক্লিয়ার আনসার, যেমন না যে আপনাকে
ওই 5 বছরের সিটিজেনশিপ, আপনার প্রশ্নটা ছিল সিটিজেনশিপ পর্যন্ত ওইখানে কাজ করতে হবে কিনা, আনসার ইজ নো। কিন্তু কথাটা হচ্ছে আপনি এই যে যেমন এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন, ওই যে EB3 এটসেট্রা, এগুলোতে ওই এমপ্লয়ার লেবার সার্টিফিকেশনটা তারপরে ইমিগ্রেন্ট পিটিশনটা করলোই যে আপনি আমেরিকান গভর্নমেন্ট যদি তাকে পার্মানেন্ট রেসিডেন্স দেন, আমি রেডি, উইলিং অ্যান্ড এবল টু হ্যাভ এ পার্মানেন্ট জব ফর হিম। এবং উনিও এই ভিত্তিতে উনি এখানে আসলেন। তো এই যে উনি আসলেন, তারপরে যিনি স্পন্সর করলেন ওখানে আপনি কাজই করলেন না, দূরে থাক আপনি সিটিজেনশিপ পর্যন্ত করলেন, তখন এখানে ব্যাপারটা তারা এক ধরনের ইনফ্লুয়েন্স করতেই পারে। ব্যাপারটা হচ্ছে যে এখানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই যে আপনার 5 বছরই থাকতে হবে, কিন্তু ওই যে পার্মানেন্ট জব, যে ফুল টাইম পার্মানেন্ট জব ওইখানে করবেন বলে যে আপনি আসলেন, তারপরে যে করলেন না, এবং সেখানে ঘটনাটা কি, সে এসে দেখলেন ওই কোম্পানি বন্ধ হয়ে গেছে, আপনি কাজ করবেন কিভাবে সে। কিন্তু কথাটা হচ্ছে ওরা ঠিকই আছে, ওরা জবও ছিল ইত্যাদি, তারপরে আর আপনি করতেছেন না। সেখানে প্রশ্নটা যদি আসে, অযাচিত প্রশ্ন না সেটা। ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, রোজ রোজ ঝামেলা ভাল লাগে না। ঝামেলাহীন নাস্তায় এই নাও শাহজালাল। স্বয়ংক্রিয় মেশিনে হাতের স্পর্শ ছাড়াই উন্নত কাঁচামাল দিয়ে স্বাস্থ্যসম্মত উপায় তৈরি হয় শাহজালাল ফ্রোজেন পরোটা। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। দূরে বহু দূরে চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে। মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহু দূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। এটার জন্য অনেকে যারা আসতে চাচ্ছেন তারাও এখন অনিশ্চয়তায় যে কি করবে। তো এখানে যারা আছেন, তো সহসাই কি এই জটিলতাগুলো কি কাটবে কিনা, মামলা সংক্রান্ত জটিলতা বা বিচারিক যে প্রক্রিয়াটি সেটি কি সহজতর হবে কিনা? আপনি এমনও কেস আছে, এখন 1916 সালে অ্যাপ্লাই করেছেন, এখন পর্যন্ত ইন্টারভিউ হয়নি। আমাকে সেখানে ফেডারেল কোর্টে সু করতে হচ্ছে টু গেট দ্য ডেট। কিন্তু বহু মানুষ আছে তারা অ্যাপ্লিকেশন করেছে এই জন্য যে তারা নিজেরাও জানে কোনো কেস নাই, এখানে এসে একটা বিভিন্ন কমিউনিটিতে বিভিন্ন মানে এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে এরকমের ব্যবস্থা আছে। একটা অ্যাপ্লাই করলো, 6 মাস মধ্যে ওয়ার্ক পারমিট চলে আসলো, এইভাবে বছরের পর বছর চললো। তো এতে তারা খুশি, বরং যে তারপরে একসময় নিজেরাই বোধহয় চলে যায়, এরকম একটা অবস্থা গেল। কিন্তু এইখান থেকে যেটা হয়, এইটা শুনে বহু মানুষ প্রলুব্ধ হয় যে ওখানে গেলেই একটা অ্যাসাইলাম সিক করে দিলেই সেই মানে এইভাবে চললো 10 বছর, তারপরে আবার পাঠায় কোর্টে, সেইখানে উকিলের ঠিকমতো ওকালতি জানলে আরও 10 বছর রাখা যায়। তো এই করে মোটামুটি চলা যায়। সেই জন্য তারা একটা আইন, মানে আইন না, সব নিয়ম আর কি, সেটা হচ্ছে যে আগে ছিল বা যে কোনো সময়তে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। এরাও যেটা করলো লাস্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস, যাতে করে ওই লোভটা না জাগে। যদি দেখলে আসলাম এতগুলো টাকা পয়সা খরচ করে, এসে অ্যাপ্লাই করলাম 2 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট, 3 মাসের মধ্যে ডিনাইড, মানে একটা বেশি অবস্থা, ওই জিনিসটা পরিস্থিতিটা তারা সৃষ্টি করতে চাচ্ছে। এটা রুলটা আছে, অ্যাপ্লিকেশন হচ্ছে আই ডোন্ট সি দ্যাট। তাহলে নতুন আবেদন জমা পড়ার কেমন রেশিও দেখছেন? এগুলো আমি বলি টুলি না, এগুলো মানে আপনি অ্যাপ্লাই করবেন, আপনার কেস নিয়ে আপনি কথা বলেন, মানে সে কমিউনিটি এনে কতজন অ্যাপ্লাই করতেছে, এগুলো দিয়ে কমিউনিটির কী লাভ হবে? কোনো লাভ হবে না। আপনি জাস্ট অ্যাপ্লাই করেন, আপনার দেশে যেতে ভয় আছে আপনি অ্যাপ্লাই করবেন, আর যদি 1 লাখ থাকে থাকুক। মানে আমি জাস্ট আপনার কথাটা বোঝার চেষ্টা করেন। আমাদের দরকার হচ্ছে যে এইটা কিভাবে করবেন, আসার কতদিনের মধ্যে, যেটা আপনি বলেন নাই, আপনি মানে আমি বলে দিচ্ছি, আসার 1 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। 2 দিন দেরি হবে, ইউ আর আউট। 1 দিন দেরি হবে, ইউ আর আউট। দ্যাটস ইট, নাম্বার 1। আপনি কি পরেও করতে পারেন? দ্য আনসার ইজ ইয়েস। ওইটার এক্সেপশনটা কি?
আপনি বেড়াতে আসছেন, আপনার কোনো দেশের সমস্যা নাই, ভালো কথা, আপনি এখানে থেকে গেছেন। তারপরে দেখা গেলো আপনি হঠাৎ ধর্ম পরিবর্তন করেছেন, আপনি অমুক ধর্মের হয়ে গেছেন। বাংলাদেশে ওই ধর্মের লোকজন পিটায়, ওম করে সে ওম করে, আপনার আত্মীয় স্বজনের পিটাইতেছি করে, আপনার একটা ম্যাটেরিয়াল চেঞ্জ ইন সার্কামস্টেন্সেস হয়েছে। আপনার হঠাৎ করে এই 24 সালের 5ই আগস্ট চলে আসলো, একটা চেঞ্জ ইন সার্কামস্টেন্সেস হলো। আপনার ফেব্রুয়ারিতে আবার একটা চেঞ্জ ইন সার্কামস্টেন্সেস, আর একটা গভর্নমেন্ট আসলো। তখন উইদিন এ রিজনেবল পিরিয়ড অফ টাইম আপনি ইচ্ছা করলে ওই যে পরও 1 বছর হয়ে গেছে তখনও আপনি অ্যাসাইলাম সিক করতে পারেন। হ্যাঁ, তো এইগুলার আপনি মানে যারা এখনো করেননি, যেমন ফেব্রুয়ারিতে দের ইজ এ চেঞ্জ ইন গভর্নমেন্ট, যারা কিছু করেননি, হ্যাঁ, তাদেরকে উইদিন এ রিজনেবল পিরিয়ড অফ টাইম, অ্যান্ড টু মি হোয়াট ডাজ ইট মিন, ইয়েস্টারডে, নট টুমরো, ইয়েস্টারডে আপনারা এটা শুরু করেন। কোথায় যাবেন? আপনার চয়েস অনুযায়ী যাবেন। এখানে আমরা কোনো বিজ্ঞাপনের জন্য বসি নেই, এইটা কোন অ্যাটর্নির কাছে যেমন সেটা আপনার কিন্তু যান, আপনি বসে আছেন। আমার কাছে প্রচুর লোক কনসালটেশন আসলো, তারপরে ওই বউয়ের সাথে আলাপ করি, কি জামাইয়ের সাথে আলাপ করি, এই করতে করতে 1 বছর গেল, তারপরে দিকে আবার আসছে, কি ব্যাপার এই কদিনকে, ওই আমি ভাবছি, সে ভানুর মতো অবস্থা, আমি তো ভাবছি, এই হলো অবস্থা। মানে বাংলাদেশের যারা এখানে কমিটির লোকদের একদম সিরিয়াস না। আচ্ছা, 90s থেকে প্রচুর লোকের এখানে ডিপোর্টেশন অর্ডার আছে, মানুষের জানে সিটিজেন, বিরাট নেতা ইত্যাদি ইত্যাদি। না না না, কত বললাম, এই যে 24-এ চেঞ্জ হলো, 26-এ চেঞ্জ হলো, মোশন টু রিওপেন করেন, খবর নাই। এদিকে সব চলতেছে, কিন্তু এই যে একটা মোশন টু রিওপেন করে, আপনি যতবারই আগে করে থাকেন, নর্মালি একটা মোশন রিওপেন করতে পারেন এবং 30 দিনের মধ্যে, 90 ডেজের মধ্যে। কিন্তু চেঞ্জ ইন কান্ট্রি কন্ডিশন হলে আপনি যতই আগে করে থাকেন আবার করতে পারেন। আপনি করছেন, আপনি উত্তর দেন, নড়ে না। বউ বলতেছে, খালাই বলতেছে, অমুক মোটা লয়ার কাছে যাও, অমুক অমুক আমার কাছে, তারপর আর খবর নেই। তো এগুলো যদি আপনারা না করেন তা চলবে কিভাবে? আপনারা নড়ানড়ি করেন, কিছু একটা করেন। কমিউনিটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব খবর ছড়ায় অনেক সময় যে এখন আইসাইলাম নেওয়া হচ্ছে না, কেস তো অ্যাপ্রুভ হচ্ছে না, ওয়ার্ক পারমিট পাওয়া যাচ্ছে না, এগুলো জানার আগে, বোঝার আগে সচেতনতা, সঠিক অ্যাটর্নির সাথে কথা বলা জরুরি। ওগুলো আমি বলবো না, নিজের বুঝ পাগলও বুঝে। এগুলোর জন্য আমি বলবো কেন, আপনি যে আমার কাছে আসেন কিছু পয়সা টয়সা আমি কামাই, এগুলোর মধ্যে আমি নেই। এগুলো আপনি নিজেই বুঝবেন আপনার কোথায় যেতে হবে, কিছু একটা করেন। যিনি অভিবাসন প্রত্যাশী তাকে নিজেই নিতে হবে সেই সিদ্ধান্তগুলো, এবং বুঝতে হবে আগে নিজে, এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আপনি বাংলাদেশ থেকে বেরিয়ে ইন্ডিয়া না, পাকিস্তান না, সুইডেন না, জার্মানি না, আপনি এই পর্যন্ত চলে আসছেন। আপনি স্মার্ট। কয়জন মানুষের এত বড় সাহস নিয়ে বেরোতে পারে? আপনি ভিজিট ভিসা আসছেন, এর থেকেও স্মার্ট কারাম। আপনি সমুদ্র দিয়ে পাহাড় পর্বত পার হয়ে আপনি মারা যেতে পারতেন, অমুকটা সমুকটা তাই নাকি? আচ্ছা, আপনি বর্ডারে এসে উপস্থিত হলেন, আবার সেখানে আবার উল্টা আবার ধরা পড়লেন। আসছেন দেশের থেকে, আপনি অত্যাচারিত, এখানে ল্যান্ড অফ ফ্রিডমে, সেইখানে আপনাকে উল্টা আবার ধরলো, থাকলেন ওইখানে, টেলিভিশন দেখলেন, হ্যাঁ, অন্য ধরনের খাবার টাবার খেলেন, আপনাকে আবার ছাড়লো বা ছাড়লো না। আপনি এইখানে ইভেন যদি ওইটার ভিতরেও থাকেন, আপনার রাইট আছে আপনার যে আমেরিকান গভর্নমেন্টের প্রোটেকশনটা নেওয়া। আমি তো জেলের মধ্যে প্রচুর কেস জিতি, মানে হারিয়েও, কিন্তু এরকমের ওইখানেও জিতে যায়। হ্যাঁ, আপনি যদি এরকমের সমস্যা থাকে, আপনি এখানে আসতেছেন। আপনারা যারা এইভাবে করে, দুই পক্ষই, তারা যথেষ্ট আপনার মানে কি যেন বলে শিক্ষিত, মানে কি আপনি নলেজেবল, আপনারা জানেন, আপনারা স্মার্ট। আমি একটা লাইনে কাজ করি, আপনি আরেকটা লাইনে করছি, এই পার্থক্য। আমরা দুজনেই বাইরে থেকে আসছি। আমি এই দেশে আইসা আমি মানে কি কাজ না করছি, আমি এখানে এসে উকিল হয়েছিলাম, আমি এখানে জন্ম আমার, আমি 27 বছর বয়সে এই দেশে আসছি। তা আমি পারলে আপনি পারবেন কেন? আপনিও পারবেন। আপনার এরকম গার্ডস থাকতে হবে। ওই যে বললাম, এখানে ভিক্ষার জন্য আসেন নাই, কায়দা নিতে হবে। সচেতনতাও জরুরি, এবং যে বিভ্রান্তিগুলো কমিউনিটির বিভিন্ন পর্যায়ে ছড়িয়ে আছে, সেগুলোর জন্য আমার মনে হয় সেমিনার, বা আপনার বাংলাদেশি কমিউনিটি যারা আছেন তারাও বিভিন্ন সময়ে সেমিনার বা অন্যান্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে পারেন, এগিয়ে নিতে পারেন, এবং আপনারাও কিন্তু অংশ নিতে পারেন সেটাতে। আপনার, আমি প্রথমেই বলেছি, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। কেন বললাম? এই মিডিয়ার কল্যাণে আমার মতো বহু প্রফেশনাল লোক আজকে এই পর্যায়ে আসছে। তারপরে আপনাদের এই ধরনের প্রোগ্রামের কারণে এই যে এগুলো মানুষের দেখে, এগুলো আগে ছিল না। সেই একটা পত্রিকা ছিল, কোনো রকমের সপ্তাহে একবার বেরোতে, এটা ছিল, তারপরে 2টা হলো, 3টা হলো। হ্যাঁ, আপনার এইখানে এখন কত পত্রিকা,
অনেকগুলা মানে মিডিয়া চ্যানেল আছে, এর মাধ্যমে প্রচুর মানুষ উপকৃত হচ্ছে। তারা জানে, না জানলে তারা জানতে চাবে। ওই যে যেটা বললাম, আপনি চিন্তা করে দেখেন যারা এই পর্যন্ত আসছে, হ্যাঁ, তারা কেন মানে জানবে না, বা অ্যাটলিস্ট এইটুক জানবে কিছু জানার আছে। কারোর কাছ থেকে কথা বলি, প্রচুর এখানে মুরব্বীর মানুষ আছে, প্রচুর এখানে বন্ধু বান্ধব আছে, বাঙালি আছে। আজকাল আর কেউ জিজ্ঞেস করে ওয়ার আর ইউ ফ্রম, সোজা বাংলায় কথা শুরু করে দেয়। হ্যাঁ, আপনি এখানে মানে এইখানে একটা পরিচিত মানুষ দরকার নাই, যে কোনো মানুষের সাথে আপনি একটু কথা বলেন। হ্যাঁ, বিভিন্ন জায়গায় দেখবেন বাংলায় লেখা অফিস আছে, নোটারি পাবলিক কি ট্যাক্স করে, এরকম। তারা মুরব্বী মানুষ, তারা শিক্ষিত মানুষ, তারা হয়তো আপনাকে একটা বুদ্ধি দিতে পারে। এই যে যেমন জ্যাকসন হাইটস, ব্রুকলিনে, চার্চ মেডে, এই ধরনের বহু জায়গায়, জামাইকাতে, বিভিন্ন জায়গায়, ব্রঙ্কসে এরকমের মানে বিভিন্ন অফিস আছে। আপনারা ওগুলোতে যান, যে কোনো জায়গায় যান, তারপরে সেখান থেকে কে উকিল, কে উকিল পর আগে একটু জানার চেষ্টা করেন। যেই বাসায় উঠেছেন ওই ভদ্রলোকের সাথে, ওই ভদ্রমহিলার সাথে একটু আলাপ করেন। মোট কথা হচ্ছে এইটা আমি মানতে নারাজ যে ওনারা কিছুই জানে না, এইটা হতে পারে না। আমার ভাই বাঙালি, সে জানবে না কেন? যুদ্ধ করে এই দেশের স্বাধীনতা হয়েছে, সে জানে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যম দিয়ে আমরা প্রবাসী যারা বাংলাদেশে আছি তারা অনেক কিছুই জানতে পারলাম অভিবাসনের নতুন আইন, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও চ্যানেল আইয়ের নিউ ইয়র্ক স্টুডিওর সাথে সংযুক্ত থাকার জন্য। আমরা আগামীতে আবারও নতুন কোনো ইস্যু নিয়ে, অভিবাসন বিষয়ক ইস্যু নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেই পর্যন্ত সাথে থাকুন। ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, রোজ রোজ ঝামেলা ভাল লাগে না। ঝামেলাহীন নাস্তায় এই নাও শাহজালাল। স্বয়ংক্রিয় মেশিনে হাতের স্পর্শ ছাড়াই উন্নত কাঁচামাল দিয়ে স্বাস্থ্যসম্মত উপায় তৈরি হয় শাহজালাল ফ্রোজেন পরোটা। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। দূরে বহু দূরে চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে। মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহু দূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়।